তৃণমূল না বিজেপি, একজন মানুষ যে প্রার্থী হয়েছে সেটা নিয়েই কনফিউশন রয়েছে। সাধারণ মানুষ কেন ভোট দেবে তাদেরকে, তৃণমূল না বিজেপি, সেই কনফিউশনই তো দূর হচ্ছে না। দেখুন, আমাদের যে সংবিধান, আমাদের সেখানে কিন্তু দল পরিবর্তনের কোনো বাধা নেই। যে কোনো স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক মানুষ সে তার ইচ্ছামতো পছন্দের দল করতে পারে। এইটা যেমন একটা জায়গা, ঠিক সেরকম ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে টিকিটের জন্য বা সুবিধার জন্য কোনো রাজনৈতিক নেতাকে তার দল ছেড়ে আরেক জায়গায় গিয়ে টিকিট নিয়ে জিততে হবে বা ইয়ে হবে, এটার আমি বিরোধী। আমি রাজনীতিটা নিজে করি কিছু আদর্শ নিয়ে, কিছু রাষ্ট্রবাদ, দেশ নির্মাণ, ব্যক্তি নির্মাণ, রাষ্ট্রের উন্নতি, নেশন ফার্স্ট, তারপরে পার্টি, দেশের যাতে উন্নতি হবে, যেটা আমি নরেন্দ্র মোদীর কাজকর্মের ভেতরে দীর্ঘদিন ধরে দেখে অনুপ্রাণিত। সত্যিকারের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দিশা তিনি দেখাচ্ছেন, যে উন্নয়ন তিনি করছেন, মানুষের মধ্যে যে মানবিক বোধের সচেতনতা করাচ্ছেন, সেই জায়গা থেকে আমি রাজনীতি করি। এবং আমি মনে করি প্রত্যেকের ব্যক্তিগত আলাদা মতামত থাকতেই পারে, তারা যে আদর্শে বিশ্বাস করেন সেই আদর্শে রাজনীতি করাটাই বুদ্ধিমানের কাজ। আপনি তো আদর্শ নিয়ে রাজনীতি করেন, এই প্রসঙ্গ অবশ্যই আসবো, কিন্তু এই যে যারা একেবারে টিকিট পাওয়ার আগে আগে দল পরিবর্তন করলেন এবং এসেই টিকিট পেয়ে গেলেন, সেক্ষেত্রে তো একটা প্রশ্ন উঠেই যায় যে তারা কি সত্যিই আদর্শের জন্য এলেন নাকি টিকিটের জন্য এলেন? এইটা তো কি বলবো বলুন, যারা করেছেন তারাই আমার থেকে ভালো উত্তর দেবেন, কিন্তু এটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রে বা ইয়েতে ভোটের আগে আগে টিকিট না পেলে ওই দলে, ও এই দলে চলে আসছে, তার যার যার সুবিধা মতো করছে। এগুলো বন্ধ করা যাচ্ছে না, আর এগুলোতে অনেকে লাভবানও হচ্ছেন, কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না। এতে তো আলটিমেটলি মদত যারা দিচ্ছে, আমার কথা হচ্ছে গিয়ে যে রাজনৈতিক দল এই এমন মানুষগুলিকে গ্রহণ করছে এবং তাদেরকে টিকিটও দিচ্ছে, সে রাজনৈতিক দলগুলিরও তো একটা মদত থাকছে, না হলে তো। আপনি দেখুন, আমি শাসক দলের কথা বলছি, তৃণমূল দলের কথা, তারা ক্ষমতায় আছেন, পুলিশ তাদের, প্রশাসন তাদের, তিনি নিজে মুখ্যমন্ত্রী, দীর্ঘ 13-14 বছর ধরে হয়ে আছেন। তা সত্ত্বেও তার দৈন্যতা এত প্রকট। কোনো জায়গায় স্বামীর বিরুদ্ধে প্রাক্তন স্ত্রীকে লাগাচ্ছেন, কোনো জায়গায় এখানকার এমএলএকে নিয়ে এমপি টিকিটে যিনি মতুয়া তাকে লাগাচ্ছেন, সমস্ত লোভ দেখিয়ে এই করে কোনো জায়গায় তিনি যা যা করছেন, তাতে করে তার একটাই এই সরকারের উদ্দেশ্য, তৃণমূল দলের সুপ্রিমোর উদ্দেশ্য, হেন তেন প্রকারেণ যে কোনোভাবে আমাকে জিততে হবে এবং জেতার জন্য নীতি, আদর্শ, মানুষের স্বার্থ বা রাজ্যের স্বার্থ জলাঞ্জলি তিনি দিতে রাস্তুত। সবসময় তিনি উস্কানিমূলক, প্ররোচনামূলক কথাবার্তা বলছেন, সবসময় তিনি বলছেন একটা মুসলিম সমাজের একটা শ্রেণীর মানুষকে নিজের ভোট বাক্সে রাখার জন্য তিনি নানা ধরনের কাজকর্ম করছেন, যেটা বাংলার মানুষ অহরহ দেখতে পাচ্ছে, আপনাদের মিডিয়ার মাধ্যমেও দেখতে পাচ্ছে। তো এই জায়গাটাকে আমি পার্সোনালি পছন্দ করি না। এই যে বিজেপিতেও আমরা দেখলাম, মানে এই টিকিট যাওয়ার আগে তৃণমূল থেকে বিজেপিতে এলেন এবং টিকিটও পেলেন। আমরা যদি তাপস রায়ের কথা বলি কলকাতা উত্তরের, তাহলে এটা নিয়ে আপনার কি মত, মানুষ কি মেনে নেবে? তাপসদাকে আমি ব্যক্তিগতভাবে দীর্ঘ 20-25 বছর ধরে জানি। আমার যেহেতু প্র্যাকটিস এরিয়া ওনার এক জায়গায় ছিল, আমি তাকে দেখেছি। তাপসদার কথা বলছি, আমি ব্যক্তি তাপসদা, তাকে আমি দেখেছি আমার ক্লিনিকে যখন কোনো অসুবিধা হয়েছে, রাত্রি 1টায় উনি এসে গেছেন সমস্যার সমাধান করতে, যাতে করে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। আরেকটা জিনিস আপনি দেখবেন, ইদানিং তার ইডি না সিবিআই কি এনকোয়ারিও হলো, তার কাছে কিছু নেই, পায়নি। তো তিনি একটা বৈষম্যের শিকার হয়েছেন, সম্মান পাননি। এবং এখন যে তৃণমূলের দীর্ঘদিনের সাংসদ এবং প্রার্থী, সেই তার সঙ্গে তার মতের বনিবনা না হওয়ায় বা তার অসম্মান হওয়ায় তিনি অসম্মানিত হয়ে তৃণমূলটা ছেড়েছেন। সুতরাং হেন একজন ম্যাচিওর পলিটিশিয়ান, রাজনৈতিক ব্যক্তিত্ব কলকাতা উত্তরে আমাদের খুব প্রয়োজন ছিল।
সেই মুখটা যখন তাপস রায় আমরা যখন পেয়েছি, আমরা সবাই তাকে ওয়েলকাম করছি এবং আমরা আশা করছি যে তাপসদা এইবারে উত্তর কলকাতা পাবেন। এবং আপনি জানেন আমার বাড়িতেই বিধানসভা লোকসভার অফিসটা হয়েছে, তো আই সাপোর্ট ইট। আচ্ছা, একটা বিষয় ম্যাডাম, এই যে আপনারা সারা বছর লড়াই করেছেন, আমরাও দেখেছি বিভিন্ন ইস্যুতে বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা আন্দোলন করেছেন, লড়াই করেছেন, কিন্তু এই যে হুট করে যারা দল বদল করে এসে প্রার্থী হয়ে গেল, কোথাও গিয়ে কি একটা আক্ষেপ হয় না যে আমরা সারা বছর লড়াই করলাম কিন্তু আমাদেরকে প্রার্থী করা হলো না, দল বদলু মানুষগুলোকে প্রার্থী করা হলো না? আমার হয় না। তার প্রমাণ আপনারা দেখেছেন যে লোকসভায় আমাকে আরামবাগ আপনারা নাম দিচ্ছিলেন বা কোনো অন্য জায়গায় নাম এসেছিল, বা বিশেষ করে সন্দেশখালিতে আমি যে পরিশ্রমটা দিয়েছি, যেভাবে আজকে সন্দেশখালি বা বর্ষিরহাট একটা জায়গায় এসছে, তো অনেকেই বলছে দিদি আপনি নেই, আপনি নেই। আমি মনে করি না, আমাদের ভারতীয় জনতা পার্টির একটা নির্দিষ্ট পার্লামেন্টারি যে সিলেকশন কমিটি, সেটা কেন্দ্রীয় স্তরে, রাজ্য স্তরে, বুথ স্তরে, সার্ভে কমিটি নানানভাবে হয়। কোন সিটের জন্য পার্টিকুলারলি কে উপযুক্ত, আমি হয়তো উপযুক্ত ছিলাম, তারপরে সন্দেশখালি এলো, সন্দেশখালি আসার পরে দেখা গেল রেখাপাত্র আরও বেশি উপযুক্ত। সুতরাং দল সেটাকে দেখে, সার্ভে করে, সিলেক্ট করে। আমার এতে কোনো অভিযোগ নেই। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যেখানে কিছু পেতে মানুষ আসে না। আমি যদি টাকা রোজগারের ধান্দা থাকতো আমি তৃণমূল দলটা করতাম, চুরির কোম্পানিতে যেতাম। আমি চুরির কোম্পানিতে যাইনি বা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করিনি। বহু অফার ছিল, বড় বড় অফার ছিল, কারণ একটা সময় আমাকে আমি যাইনি, কারণ আমি যে নীতিতে বিশ্বাস করি, যেটা করি, সেটা ওই দলে নেই। প্রথম কথা এটা। যারা করেন করেন, যারা যান, যাদের বিশ্বাস অন্যরকম সুযোগ সুবিধা নেওয়া তারা করে। বিজেপিতে থেকে কাজ করে টিকিট পেলাম না বলে আমি কাজ করা বন্ধ করে দেবো, আমি সেটা নিজে কখনোই আমার মনে হয়নি। তবে হ্যাঁ, একটা সময় মনে হয়েছিল আমার আরামবাগটা পাওয়া উচিত ছিল, মনে হয়েছিল, কিন্তু নিশ্চয়ই ভূমিপুত্র এবং অনেক বেশি পোটেনশিয়াল, আপনারা যেটা বলবেন পোটেনশিয়াল, জেতার জন্য কে সবচেয়ে বেশি সুইটেবল, ওই জায়গায় সবচেয়ে বেশি সার্ভিস কে দিতে পারবেন, মানুষের উপকারে কে আসতে পারবেন, দল সেটা বিচার করে। সুতরাং আর বিজেপি এমন একটা দল, তার কর্মীদের উপরে তাদের তীক্ষ্ণ নজর থাকে, কে কী করছে, কোথায় করছে সব দেখতে পায়। সুতরাং টিকিট পাইনি বলে দল ছেড়ে দেবো, সেই মানুষ আমিও নই। এবং যারা বিজেপি করে তারা আমার মনে হয় না কিছু পাবার জন্য দলটা করে, মার খায়, বাড়ি পড়ে, দোকান থাকে না। আপনি দেখেছেন গ্রাউন্ড লেভেলে, তবু আমাদের কর্মীরা কিন্তু দল ছেড়ে অন্য জায়গায় যায় না। আপনি গ্রাউন্ড লেভেলে দেখাতে পারবেন না কারো বাড়িতে মারা গেছে, বাড়ি পুরো ছাই হয়ে গেছে, দোকান নিয়ে নিয়েছে। সন্দেশখালির মেয়েদের দেখুন, বাড়িতে ভেরি নোনা জল ঢুকে চাষবাস বন্ধ, খেতে পায় না। রাত্রেবেলা পিঠে বানাতে নিয়ে গেছে, রাতের পর রাত মাটি কামড়ে পড়ে দেখেছে, কিন্তু তৃণমূলে ঢোকেনি। তার কারণ একটা কিছু আদর্শ, কিছু মনুষ্যত্ব মানুষের মধ্যে এখনও আছে। আর আছে বলে এখনও তৃণমূল দলটা সব লুটপাট করতে পারে না, মানুষ প্রতিবাদ করে। এই দল বদল করা নিয়ে মমতা ব্যানার্জিও কিন্তু তীব্র কটাক্ষ করেছেন। গদ্দার পর্যন্ত তার মুখে শোনা গেছে যে তৃণমূলে খেয়ে দিয়ে এখন বিজেপিতে গিয়েছে। শুভেন্দু অধিকারীকে কোথাও গিয়ে কটাক্ষ করেছেন, এই একটা অবশ্যই আভাস পাওয়া গিয়েছে। শুভেন্দু অধিকারী তো সম্প্রতি তিনি বলেছিলেন যে আগামী সপ্তাহের মধ্যে একটা বিরাট বড় বোমা পড়তে চলেছে। মমতা ব্যানার্জির বক্তব্য এই নিয়ে যে আসলে এই বোমা বিষয়টিতে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা টার্গেট। না, এখানে কতগুলো কথা। একটা হলো শুভেন্দু অধিকারী বলেছেন রাজনৈতিক বিস্ফোরণ, সেটাকে এখন কাকুর কণ্ঠস্বর মিলে যাওয়া হোক, আজকের হাইকোর্টের 25,000 ভুয়ো চাকরি প্রার্থীর ফল বেরোনো হোক, যে কোনো কারণে মাননীয়া ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে নিজের আঁচলে কোলে ঝোল টানছেন, এটা একটা অংশ। দ্বিতীয় হলো শুভেন্দুদাকে গদ্দার বলা, আমি তীব্র প্রতিবাদ করি। কারণ তৃণমূল একটা দল যেখানে যারা চোর নয়, যারা লম্পট নয়, যারা মহিলাদের রাতের অন্ধকারে নিয়ে পিঠে বানাতে পারে না, আর যারা টাকা রোজগার করতে কাটমানি সিন্ডিকেট নিতে পারে না, তারা তৃণমূল দলে থাকতে পারবে না।
থাকতে পারবে না বলে শুভেন্দু অধিকারী আজকে আলাদা বিজেপির ছাতার তলায়। এবং শুভেন্দু অধিকারী যে কাজটা বিজেপিতে করছেন তাতে করে মাননীয়ার ভয়ের অন্যতম কারণ প্রধান মুখ শুভেন্দু, এবং সেই কারণে আজকে তাকে যেভাবে যেখানে কতগুলো মামলা দিয়েছে। তোমার মন্ত্রী ছিল, তোমার প্রিয় পাত্র ছিল, যেই দলটা ছাড়লো অমনি তার নামে কারি মামলা, যত রকম যা কিছু, দিনরাত বিষোদ্গার। এটা আমি বিশ্বাস করি যে এটা রাজনীতি নয়, এটা লোভ। এটা মাননীয়ার লোভ, মাননীয়ার ক্ষমতা থাকার প্রচেষ্টা এবং নীতি বিসর্জনহীন একটা দল, এবং সেই দল সম্বন্ধে যত কম কথা বলবো আমি তত শান্তিতে থাকবো। কেন্দ্রীয় বাহিনী গুন্ডামি করতে এলে রুখে দাঁড়াবেন বার্তা দিচ্ছেন মমতা ব্যানার্জি। দেখুন, সবসময় গত এক মাস ধরে আপনি দেখুন যে কোনো সরকারি বা রাজনৈতিক সভা বা প্রচার যেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন তিনি সেখানে গিয়েই বিষোদ্গার শুরু করে দিচ্ছেন। উস্কানিমূলক, উত্তেজনামূলক, প্ররোচনামূলক। একটা শ্রেণীর মুসলিমদের ঈদের নামাজে গিয়ে বললেন কাফের, আরেকবার বললেন আপনারা সবাই এককাট্টা হয়ে জিহাদ করুন। এগুলো কোনো সুস্থ মাথার কথা? এগুলো কেউ বলতে পারে? আপনি ভাবছেন ঈদের নমাজ, যেখানে মানুষ পবিত্রভাবে একটা সারা মাস রোজা করে ঈদ করবে, উৎসব করবে, সেখানে আপনি ভাইপো নিয়ে সকাল সকাল চলে গেলেন, গিয়ে সেখানে রাজনৈতিক মুনাফা পয়দা লোটার জন্য তিনি হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করে দিলেন। রামনবমীতে ওরা এই করবে, ওই করবে, এত প্ররোচনা দিলেন। কিন্তু রাম ভক্তরা সুস্থভাবে রামনবমী করে প্রমাণ করলো যে প্ররোচনা, উস্কানি, গুন্ডামি, বোম বাস্টিং বা মারধর, রক্তপাত, প্রাণহানি, সেগুলো প্ররোচনায় মাননীয় মুখ্যমন্ত্রী করান, সেগুলো রাম ভক্তরা করে না। এটা প্রমাণিত হলো তো। এত উস্কানি দিলেন, এত কিছু করলেন। আপনি যে দু একটা ঘটনার কথা বলছেন যেগুলো কোচবিহারের বা, সেগুলো দেখুন উনি সরাসরি একটা শ্রেণীর মানুষকে উস্কে রাখছেন, বলছেন তোমরা এই করো, ওই করো। হ্যাঁ, এইভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে বাদরের পিঠে ভাগের ভোগ, তার ভোটের বাক্স ভারী করা। মুসলিমরাও বুঝে গেছে যে বিজেপি হলো রাষ্ট্রবাদী সরকার। যারা রাষ্ট্রবাদ মুসলমান তারা কিন্তু নিশ্চিন্তে, সিএএ হয়েছে, কোনো মুসলিম ভারতের বাইরে গেছে, পাঠানো হয়েছে? হয়নি না। তিনি উস্কানি দিচ্ছেন যে যাবে, যায়নি। মিথ্যা কথা যে তিনি বলে অহরহ, সেটা প্রমাণিত। বিএসএফ আমাদের একজনকে গুলি করেছে, এমনই ভাষায় মমতা ব্যানার্জি তিনি দাবি করেছেন যে গঙ্গারামপুরে একজনকে বিএসএফ গুলি করেছে এবং সম্প্রতি ঘটনা বলছে, এবং শীতলকুচির ঘটনাও তিনি বলছেন যে শীতলকুচিতেও মানে প্রসঙ্গ টেনে বলছেন যে 4 জনকে গুলি করেছিল। বিএসএফ এইভাবে হুমকিও দিচ্ছে গ্রামবাসীদের, বিজেপিকে ভোট দেওয়ার চাপ দিচ্ছে যে বিজেপিকে ভোট না দিলে গ্রামবাসীদের উপর গুলি চালাবে। দেখুন, তিনি মুখ্যমন্ত্রী যা মনে আসেন, যা মুখে আসে সব বলেন। কিন্তু সত্যিকারের ঘটনাটা হলো যে আপনার যদি কোনো অভিযোগ থাকে, আপনি একটা রাজনৈতিক দলের প্রধান, আপনি সেটা ইলেকশন কমিশনকে জানান, আপনি সিভিজিলে জানান, সেখান থেকে ছবি তুলে পাঠান, সেন্ট্রাল ফোর্স এসে দেখবে, ইলেকশন কমিশন দেখবে, বিচার করবে। এখন তো এমসিসি, মডেল কোড অফ কন্ডাক্ট চালু। সেগুলো না করে তিনি যেটা করছেন, সেটা তিনি যখন প্রচারে যাচ্ছেন মঞ্চে দাঁড়িয়ে কথাগুলো বলছেন। এখান থেকে খুব পরিষ্কার তার উদ্দেশ্যটা কী। উদ্দেশ্যটা হলো মানুষকে ভরকানো, মানুষকে ভুল বোঝানো। তিনি মানুষকে বোঝাচ্ছেন যে এই হচ্ছে, ওই হচ্ছে, উস্কানিমূলক, প্ররোচনামূলক। কারণ তার কিচ্ছু নেই বলার। এত দুর্নীতি, এত অন্যায়, এত পুরো শিক্ষা দপ্তর জেলের ভেতরে, এত টাকা তৃণমূল নেতাদের, কোটি কোটি টাকা বাংলার মানুষের গলা টিপে নিয়ে নিয়েছে। সন্দেশখালীর মেয়েদের রাতের পর রাত রেপ, মোলেস্টেশন, গণধর্ষণ চলতো। থানার পুলিশকে এমন দলদাস করেছে, একটা মামলা হতো না। আর বিজেপির কর্মীদের মিথ্যা মামলা থেকে শুরু করে কত প্রাণহানির ঘটনা, বাড়ি ছাড়ার ঘটনা আছে। সুতরাং দুর্নীতি, অপশাসন এমন একটা জায়গা আছে, তার কিছু বলার নেই। সে খালি একবার বিএসএফের পেছনে, একবার সেন্ট্রাল ফোর্সের পেছনে, একবার বিজেপির পেছনে, একবার শুভেন্দু অধিকারীর পেছনে, এই ধরনের উস্কানি। আর একটা করছেন তিনি রিলিজিয়াসলি, সেটা হলো মুসলিমদের ভুল বোঝাচ্ছেন।
মুসলিমদের বলছে সিএএ হলে তোমাদের থাকতে দেওয়া হবে না, তাদের বলছে আপনারা এক কাট্টা থাকুন, আপনারা কাফেরদের বিদায় করুন, আপনারা জিহাদ করুন। আরে হোয়াট ইজ দিস? এটা হলো ডেমোক্রেটিক একটা রাজ্য এবং এখানে গণতন্ত্র শেষ কথা বলে। আমার যার নীতিতে বিশ্বাস, আমি যাকে মনে করি আমি তাকে ভোট দেবো। আপনি ছাপ্পা ভোট দিতে পারবেন না, কারণ এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ভোট হচ্ছে, একটা অ্যাপের মাধ্যমে হবে, কমপ্লেন জানালে গণ্ডগোল করা যাবে না, বোম বারুদ বন্দুকের যথেচ্ছ ব্যবহার সেটা লিমিটেড করা হচ্ছে। এই সব কারণে মাননীয়ার মাথা খারাপ হয়ে গেছে, ভোটে হেরে যাবেন এবং যা মুখে আসছে তাই বলছেন, প্ররোচনা দিয়েই চলেছেন, উস্কানি দিয়েই চলেছেন এবং আমি আশা করব ইলেকশন কমিশন এগুলো দেখে ব্যবস্থা নেবে। এবং যে কথাটা আমি বলিনি, গতকাল বসিরহাটে যেটা ঘটেছে, তারা ফর্ম ছাপিয়েছে বাংলার বাড়ি যোজনা, আবাস যোজনা, যে তোমরা নুরুলকে মানে তৃণমূল প্রার্থীকে ভোট দাও, জিতিয়ে আনলে এই বাড়িটা তোমাদের নভেম্বরে দেব। প্রথম কথা তো কাউকে কিছু দেবো বা তবো সেটা মডেল কোড অফ কন্ডাক্ট অ্যালাউ করে না। দ্বিতীয় কথা সম্পূর্ণ মিথ্যা কথা, টাকাটা দেবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনায়, এখানে ফর্ম ছাপিয়ে সে মিথ্যা প্রচার করে যাচ্ছে। মিথ্যা, চুরি এবং লম্পট, এছাড়া তৃণমূলে কিছু নেই। মানুষ কি এদের নেবে? আপনি বলুন, মানুষ এদের নেবে না। ভোটে ডাহা হারবে জেনে ওরা এগুলো করছে।